বাংলাদেশের লোকসঙ্গীত শিল্পী রাহুল আনন্দ গৃহহীন, তিনি সপরিবারে। বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহুল, সোমবার রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগানো হয়েছে। 48 ঘন্টা কেটে গেছে। রাহুল আনন্দের সমর্থনে মিছিল কোথায়? প্রশ্ন হচ্ছে কলকাতার বুদ্ধিজীবীরা কোথায়? রাহুল আনন্দের প্রায় 3000 বাদ্যযন্ত্রকে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছিল এবং পরবর্তী সময় তার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে খবর। সস্ত্রীক তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়, সব পরিবারে তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয় এবং সোমবারের পর, এই ঘটনার পর 48 ঘন্টা কেটে গেছে। তার সমর্থনে এই রাজ্যে যারা অন্যান্য বুদ্ধিজীবী, যারা বিভিন্ন সময় মিছিল করেছেন, প্রশ্ন তুলেছেন বাংলাদেশের বিভিন্ন ঘটনায়, তাদের আজকে মিছিল কোথায়? কলকাতার বুদ্ধিজীবীরা কোথায়? এই প্রশ্ন এখন মাথাচাড়া দিচ্ছে। তবে তার আগে ওয়ার্ল্ড এক্সক্লুসিভলি আমরা আপনাদেরকে যার বাড়ি দেখাচ্ছি, জলের গানের অন্যতম মুখ রাহুল আনন্দ, তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তার যাবতীয় বাদ্যযন্ত্র পুড়িয়ে ছারকার করে দেওয়া হয়েছে এবং সর্বোপরি এই বিষয়টি নিয়ে অনেকেই সোচ্চার হলেও কলকাতার বুদ্ধিজীবীরা কোথায়? ময়ূক রঞ্জন ঘোষ, সিনিয়র এডিটর, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা রাহুল আনন্দের বাড়ির ছবি দেখতে পাচ্ছি, যেখানে তার দীর্ঘদিনের যে বাদ্যযন্ত্র তিনি তৈরি করেছেন, ধীরে ধীরে তিনি এনেছেন, সেই সমস্ত কিছুকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কার্যত এক কাপড়ে তাকে সপরিবারে বেরিয়ে আসতে হয়েছে। প্রশ্ন হচ্ছে কলকাতার বুদ্ধিজীবীরা কোথায়? ময়ূক, আমার মনে পড়ছে, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। এই মুহূর্তে বোধহয় 32 নম্বর ধানমন্ডি রোডের যে বাড়ি, যে বাড়িতে রাহুল আনন্দকে যে কোনো সময় পাওয়া যেত, সেখানে অন্য কেউ রয়েছে এবং রাহুল আনন্দ তিনি তার পরিবারকে নিয়ে শোনা যাচ্ছে এই মুহূর্তে বিদেশে চলে গেছেন এবং তারা পালিয়ে গেছেন। এবং তারা যাওয়ার সময় তার যে বাদ্যযন্ত্রগুলো, প্রায় 300-র ওপরে বাদ্যযন্ত্র, ইন্ডিজিনিয়াস বাদ্যযন্ত্র যেটাকে বলা হয়, অর্থাৎ আমাদের দেশেও যেভাবে অনেক মানুষ আজও রুদ্রবীণা বা অন্যান্য যে বাদ্যযন্ত্রগুলো আছে তারা নিজেরা হাতে তৈরি করে বানান এবং তা নিয়ে গান সাধনা করেন, ঠিক সেভাবে রাহুল আনন্দ জলের গান, সেই জলের গান ব্যান্ডের যাবতীয় যা বাদ্যযন্ত্র ছিল সেগুলো নিজে বানাতেন। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট বা বহু রাষ্ট্রনেতারা, শেখ হাসিনা তো বটেই, তারাও এসেছিলেন। তারা নিজেদের যে কালেকশন আছে, তাদের দেশের কালেকশন আছে, তাদের দেশের মিউজিক লাইব্রেরি এবং মিউজিয়াম, সেখানে পর্যন্ত নিয়ে গেছিলেন এই রাহুল আনন্দের যে বাদ্যযন্ত্র। প্রশ্ন হচ্ছে এই জামাতি, এই মৌলবাদীর একের পর এক বাদ্যযন্ত্র পুড়িয়ে দিচ্ছে, ভাস্কর্য ভেঙে দিচ্ছে। রাহুল আনন্দের, তুমি যে কথাটা বলছিলে কোথায় বুদ্ধিজীবীরা, আমার মনে আছে কলকাতা শহরে রাহুল আনন্দ যখন এসেছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ফেস্ট হয়েছিল, সেই ফেস্টে জলের গান যেভাবে সেদিন ভরে গেছিল ছাত্রছাত্রীরা, আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি না। রাহুল আনন্দ যে ঘর ছাড়া, রাহুল আনন্দ যে গৃহহীন, তার জন্য কোনো মিছিল হচ্ছে। এই বাংলাতে যারা জামাতি, তাদের আন্দোলনের জন্য, এই বাংলাতে ছাত্র আন্দোলনের সমর্থনে আমরা মিছিল দেখেছি, কিন্তু রাহুল আনন্দ তাদের পছন্দের যে কবি, তাদের পছন্দের যে গায়ক, তার যে পছন্দের সুরকার, তার গৃহহীন হয়ে যাওয়া নিয়ে কোনো খবর নেই বা এই খবরগুলো পেছনের দিকে সরিয়ে দেওয়ার হয়তো চেষ্টা হচ্ছে। এখান থেকেই হয়তো এই দ্বিচারিতাটা, যারা কলকাতার বুদ্ধিজীবী, যারা কলকাতার সুশীল সমাজ, যারা কলকাতার তথাকথিত বাম ছাত্র আন্দোলনের কর্মী, তাদের এই দ্বিচারিতাটা বোধহয় সামনে চলে আসছে। রাহুল আনন্দ কবে নিজের বাংলাদেশে ফিরতে পারবেন, কবে নিজের জায়গা জমি ফিরে পাবেন, সেটা বোধহয় ভবিতব্যই জানে। কিন্তু এই মুহূর্তে রাহুল আনন্দের যে বাড়ি গোটা বাংলাদেশের এক গৌরবময় অধ্যায় ছিল, বলবো ছিল 48 ঘন্টা আগে, সেটাও ধূলিসাৎ হয়ে গেছে। সৃজিতা, ধন্যবাদ ময়ূক। এবং সর্বোপরি যে বাদ্যযন্ত্র আজকে পুড়িয়ে ফেলা হয়েছে, এই জিনিসগুলোকে আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে না। এই অপূরণীয় ক্ষতিকে কোনোদিন পূরণ করা যাবে না যা রাহুল আনন্দের জীবনে এবং সর্বোপরি বাংলা লোকসঙ্গীতে ঘটে গেছে। এবং দুর্ভাগ্যজনকভাবে যেটা আমাদের সিনিয়র এডিটর বলছিলেন, যে কলকাতার বুদ্ধিজীবীদের এখন প্রতিবাদ কোথায়, এখন পথে নেমে মিছিল কোথায়, এখন প্রশ্ন তোলা কোথায়? অপর একটি সীমান্তের দিকে আমরা নজর দেব। নড়িয়ায় গেদে সীমান্ত পরিদর্শন আশিস বিশ্বাসের। ঘুরে দেখলেন সীমান্তবর্তী এলাকা পরিদর্শন বিএসএফ কমান্ড্যান্ট সুজিত কুমার, উপস্থিত বিএসএফ এর অধিকর্তারাও। আমি আরো বিস্তারিত ছবি দেখব। পলাশ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পলাশ, যদি আমরা গেদে সীমান্তের এই মুহূর্তের ছবিটা একবার তোমার সঙ্গে দেখি। একদমই সৃজিতা, এই যে রেল লাইনটা চলে গেছে সোজা ঢাকা, অর্থাৎ কলকাতা থেকে ঢাকা যাওয়ার একমাত্র রেল যোগাযোগ ছিল কিন্তু এই ট্রেন পথ, এখান দিয়েই কিন্তু
একের পর এক ট্রেন ছুটতো, কিন্তু এই ঘটনার পর থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। আর এখানে রয়েছেন, চলুন আপনি যেভাবে ঘুরে দেখছিলেন একটুখানি ইনি এসছেন এবং এখানকার সিও কিছুক্ষণ আগে তিনিও একই রকমভাবে এলাকা পরিদর্শন করছিলেন। আমি একবারে সরাসরি বিধায়কের কাছে যাব। আজকে হঠাৎ আপনার এই বর্ডার পরিদর্শন কেন? এটা পরিদর্শন বলতে পরিদর্শন নয়, এটা এই যে বাংলাদেশের সঙ্গে যে একটা আতঙ্ক এবং উদ্বেগের বিষয় সৃষ্টি হয়েছে, সেটার বিষয়ে এখানে বিএসএফ কী ব্যবস্থা নিয়েছে, কিভাবে সুরক্ষার ব্যবস্থা নিয়েছে, গ্রামবাসীকে কিভাবে অ্যাওয়ারনেস, তাদেরকে সতর্ক রাখার জন্য কি ব্যবস্থা নিয়েছে, সেই ব্যাপারেই আলোচনা। আপনার এই বিধানসভা এলাকার, একটু আগে আপনি বলছিলেন যে আপনার এই বিধানসভা এলাকায় দীর্ঘ কয়েক কিলোমিটার যেটা তার কাটার বেড়া নেই, অর্থাৎ ফেন্সিং নেই, সেই এলাকাগুলোর কি বলছেন? এখন এটা অনেক আগে অনেকবার বলা হয়েছে রাজ্য সরকারকে, কিন্তু রাজ্য সরকার এই তারকাটা এখানে নেই, কয়েকটা বিওপির আন্ডারে 3-4 জায়গায় নাই। সেই জায়গাটা যদি দিয়ে দিত তাহলে এই বিধানসভাটা একদম সুরক্ষিত, একদম কনসিল করে দেওয়ার ব্যবস্থা হতে পারত, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। যার জন্য বিএসএফের কেন সম্ভব হচ্ছে না? কেন? রাজ্য সরকার সহযোগিতা করছেন না, রাজ্য সরকার জায়গার ব্যবস্থা দেওয়ার জন্যে হাত বাড়াচ্ছেন না। বর্ডারে এলেন, সিওর সঙ্গে দেখা হলো, কি কি আলাপচারিতা হলো, বা এই বর্ডারকে সুরক্ষিত রাখতে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে হচ্ছে? এখানে বেশ কিছু এই চেকপোস্ট, এটা ইন্টারন্যাশনাল চেকপোস্ট গেদে চেকপোস্ট, এখানে অনেক কিছু দেখলাম উন্নতি হয়েছে এই বিএসএফ কমান্ড্যান্ট যিনি আছেন ওনার উদ্যোগে। এই এলাকাগুলো তারকাটা বিহীন, সেখান দিয়ে কি যে কোনো মুহূর্তে জঙ্গি অনুপ্রবেশ ঘটতে পারে? একদম ঘটতে পারে, একদম ঘটতে পারে। কেননা জঙ্গি তাদের প্ল্যান প্রোগ্রাম সেটা তারা সেইভাবেতেই করে। বেশ, অর্থাৎ সীমান্তে গোটা এলাকা পরিদর্শন করছেন তিনি। তোমায় আপাতত ধন্যবাদ পলাশ। পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো পরিষেবাই কিন্তু এই মুহূর্তে সচল নেই। এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছে ভারত এবং বাংলাদেশের বাস চলাচল পরিষেবা। চেকিং হচ্ছে এখানে, কড়া নিরাপত্তা এখানে বারবার যারা বিএসএফ রয়েছে আধিকারিকরা জিজ্ঞেস করে নিচ্ছেন। এখানে যারা বিএসএফ আধিকারিকরা আছে তারা সমস্ত চেক করার পর তারপরে এরা নিয়ে যাচ্ছে। বিএসএফের যে কমান্ড্যান্ট তিনি কিন্তু এই এলাকার যে সমস্ত নাগরিকরা আছে সেই নাগরিকদের সঙ্গে বৈঠক করবেন।